বাংলাদেশের কোনো কিছু ভালো হোক এটা দিল্লির সরকার চায় না। কোন কী কথা বলল, কার হাতে আঘাত লাগলো আমি তো বুঝতে পারি না। আমাদের বাংলাদেশের অভ্যন্তরে বিমানবন্দর আমরা চালু করব, ভারতের মাথা ব্যথা কেন? ভারতের ভিতরে তো বহু কিছু হয়, আমরা তো কথা বলি না। আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ তো জুলাই এবং আগস্টের ছাত্র জনতা আন্দোলন করে ভারতের সেই আগলি নৌসটাকে কেটে দিয়েছে। এরপরেও তারা কেন আমাদের সঙ্গে এই ধরনের আচরণ করছে, এটা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে উপলব্ধি করতে হবে এবং বংশ পরম্পরায় উপলব্ধি করতে হবে। আপনারা জানেন বাংলাদেশের সর্ব উত্তরের একটি জেলা লালমনিরহাট, সেখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম একটা রানওয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশ আমলে নির্মিত হয় নাই, এমনকি পাকিস্তান আমলে নির্মিত হয়নি। এটা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আজাদ হিন্দ ফোর্স নাগাল্যান্ড পর্যন্ত চলে এসেছিল। এটা পরিত্যক্ত ছিল। পাকিস্তান শাসনামলে মানে 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত এই রানওয়েটা বা এই বিমানবন্দরটা ব্যবহারের কোনো খুব একটা প্রয়োজন পড়েনি। আর ব্যবহার করার জন্য যে বিমানের প্রয়োজন ছিল সেটাও তখন পাকিস্তানের হাতে ছিল না। এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এই যে আজকে থেকে 2024 সালের আগ পর্যন্ত এই বিমানবন্দরটি নিয়ে কোনো কথাবার্তা হয়নি এবং এটা ব্যবহারের প্রয়োজনীয়তা কতটুকু এটাও আমরা এবং সাধারণ মানুষ জানি না। সম্প্রতি এই তত্ত্বাবধায়ক সরকারের শাসন আমলে মানে আজকে থেকে 100 দিন আগে এই পরিত্যক্ত বিমানবন্দরটি ব্যবহারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের সরকার উপলব্ধি করছেন। বাংলাদেশের চেয়ে এই বিমানবন্দরটা আন্তর্জাতিক অঙ্গনে বেশি প্রয়োজন হবে এবং এতে আমরা আকাশপথে যে সকল বিদেশি বিমানগুলো এই বিমানবন্দর ব্যবহার করবেন, তারা এশিয়ার পূর্ব রাষ্ট্রগুলোতে যাবেন, এশিয়ার পূর্ব রাষ্ট্র থেকে এই বিমানবন্দর ব্যবহার করে বহির্বিশ্বে যাবেন। আমরা আকাশপথ ব্যবহার করার জন্য একটা বিশাল অঙ্কের রেভিনিউ অর্জন করতে পারবো। আর এটাকে পুনর্নির্মাণ করতে খুব বেশি অর্থের প্রয়োজন হবে বলে মনে হয় না। সংস্কার করতে হবে, একটা সীমিত অর্থ দিয়ে যদি সংস্কার করি তাহলে এটা আমাদের দেশের জন্য অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভবান একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। এখন প্রশ্ন হচ্ছে ভারত কেন এটার বিরোধিতা করছে? ভারত তো আমাদের সব কিছুতেই বিরোধিতা করে। এই দেশে গণতান্ত্রিক সরকার আসুক এটাও চায় না, ভারতের পছন্দের ব্যক্তি বা দল ব্যতীত আর কেউ এই দেশের ক্ষমতায় আসুক সেটাও চায় না। ভারতের বিরোধিতাটা থাকবেই যতদিন বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌমত্বের পরিচয় নিয়ে টিকে থাকবে, ততদিন ভারত কোনো অবস্থাতেই তার তিন দিক পরিবেষ্টিত 56,000 বর্গ মাইলের ক্ষুদ্র এই বাংলাদেশকে তারা কখনো মেনে নিতে পারেনি। সুতরাং বাংলাদেশের কোনো কিছু ভালো হোক এটা দিল্লির সরকার চায় না। কথাটা সত্য। ভারতের বর্ণবাদী হিন্দুরা মুসলমানদের সঙ্গে লড়াই করে পারেনি, সাহসও করেনি। 1206 সালে যখন আমরা দিল্লিতে মুসলমানরা রাজধানী স্থাপন করলে, ভারতবর্ষের শাসন চালু করলো, সেদিন থেকে ইংরেজ আসার আগ পর্যন্ত ভারতীয়রা কিন্তু মুসলমানদেরকে মোকাবেলা করতে পারেনি, মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার সাহস হয়নি। সুতরাং তারা যুদ্ধ করবে এটা কিন্তু আমরা বিশ্বাস করি না। আমাদেরকে অন্যভাবে তারা ক্ষতিগ্রস্ত করবে, আমাদের মধ্যে ভারতীয় ব্যক্তিদেরকে, ভারতীয় এজেন্টদেরকে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অনুগত একটি রাষ্ট্রে পরিণত করবে। ওই চ্যাপ্টারটা আর কোনোদিন আসবে বলে বাংলাদেশের জনগণ মনে করে না। এখন ওই বিমানবন্দরটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশে সরকার প্রধান উপদেষ্টাই অর্থনীতিতে তিনি
পিএইচডি করেছেন। সুতরাং একটা দেশের অর্থনীতি কোন কোন খাত ব্যবহার করলে সেটা চাঙ্গা হয়ে উঠবে, এটা আমাদের সাধারণ মানুষের চেয়ে উনি অনেক ভালো জানেন। আর ওনাকে আমরা সমর্থন করি এই কারণে যে ওনার কোনো রাজনৈতিক দল নেই, এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা আছে তাদেরও কোনো রাজনৈতিক দল নেই, এবং তারা ক্ষমতায় থাকবেন এটা কিন্তু জনগণ বিশ্বাস করে না। এবং এটাই হলো আমাদের একটা প্লাস পয়েন্ট, এই সরকারকে দিয়ে বাংলাদেশের এই ভঙ্গুর অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি যেটা বিগত 15 বছর হয়েছে, এটাকে মেরামত করে দেয়া। শুধু বিমানবন্দর নয়, অর্থনীতিকেও মেরামত করতে হবে। সুতরাং এই বিমানবন্দরটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। কে কোন কী কথা বলল, কার আতে আঘাত লাগলো, আমি তো বুঝতে পারি না। আমাদের বাংলাদেশের অভ্যন্তরে বিমানবন্দর আমরা চালু করব, ভারতের মাথা ব্যথা কেন? ভারতের ভিতরে তো বহু কিছু হয়, আমরা তো কথা বলি না। আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। সুতরাং বাংলাদেশের মানুষ তো জুলাই এবং আগস্টের ছাত্র জনতা আন্দোলন করে ভারতের সেই আগলি নৌসটাকে কেটে দিয়েছে। এরপরেও তারা কেন আমাদের সঙ্গে এই ধরনের আচরণ করছে, এটা বাংলাদেশের দেশপ্রেমিক জনগণকে উপলব্ধি করতে হবে এবং বংশ পরম্পরায় উপলব্ধি করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি করে রক্ষা করা যায়, এই প্রশ্নটা আজকে অনেকের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা দিয়ে আমরা একটা কথা বলতে পারি যে কোনো রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণকে একটি জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, এবং সেটা হলো আপোষহীন ঐক্য। রাজনীতি ভিন্ন হতে পারে, রাজনৈতিক কর্মকাণ্ড ভিন্ন হতে পারে, কিন্তু রাষ্ট্রের অখণ্ডতা বা রাষ্ট্রের স্বাধীনতার ব্যাপারে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের জনগণের মতো বাংলাদেশের জনগণকে যদি ঐক্যবদ্ধ থাকে এবং সেটা যদি পরম্পরা হয়, তাহলে বাংলাদেশের উপরে পৃথিবীর কোনো শক্তি আধিপত্য বিস্তার করতে পারবে না। দ্বিতীয়ত, বাংলাদেশের জনগণকে সম্মিলিতভাবে একটি পরিকল্পনা প্রণয়ন করে রাখতে হবে। যেই পরিকল্পনাটা অ্যাচিভ করার জন্য, যেই পরিকল্পনার লক্ষ্যে উপনীত হওয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে অর্থনৈতিক সচ্ছলতা। পৃথিবীতে দুর্বল রাষ্ট্রগুলির উপরে আধিপত্য বিস্তার করা সহজ হয়, কারণ অর্থনৈতিক সহায়তা, অর্থনৈতিক সাহায্য, দান খয়রাত ইত্যাদি দিলে সেই রাষ্ট্র ওই সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি দুর্বলতা প্রকাশ করতে শুরু করে। সুতরাং আমাদেরকে অবশ্যই ব্যক্তি এবং রাষ্ট্রীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সচ্ছল হতে হবে, এবং পৃথিবীর কোনো সচ্ছল রাষ্ট্রকে যুদ্ধে পরাজয় করা যায়। পরাজিত হয়েছে অনেক সচ্ছল রাষ্ট্র, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধে হয়েছে, কিন্তু তাকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা যায় না। তার দুটা প্রমাণ ভারতবর্ষে রয়েছে। একটা, সেটা হলো কাশ্মীর। কাশ্মীরের মুসলমানরা স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, তাদের কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু তাদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে যে কাশ্মীরকে আমরা স্বাধীন করব আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। আরেকটি হলো মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি মুসলমানরা, তাদের হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু 1948 সাল থেকে তারা পৃথিবীর সমস্ত খ্রিস্টান এবং অমুসলিম রাষ্ট্রের সাহায্য এবং সমর্থন পুষ্ট ইসরায়েলের বিরুদ্ধে নারী পুরুষ নির্বিশেষে লড়াই করে যাচ্ছে, নিহত হচ্ছে, কিন্তু মাথা নত করছে না। সুতরাং যারা মাথা নত করবে তাদের উপরে আধিপত্য প্রতিষ্ঠিত হবে, এবং যারা মাথা নত করবে না তারা লড়াই করে টিকে থাকবে। সুতরাং বাংলাদেশের জনগণকে অনন্তকাল পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়েই বেঁচে থাকতে হবে। তা না হলে শুধু ভারত নয়, পৃথিবীর বহু আধিপত্য রাষ্ট্র আছে, সম্প্রসারণবাদী আছে, সাম্রাজ্যবাদী রাষ্ট্র আছে। ভৌগোলিক দিক থেকে বাংলাদেশের প্রয়োজনীয়তা অনেক দেশই মনে করে যে বাংলাদেশের উপরে আধিপত্য এবং কর্তৃত্ব রাখলে তাদের অর্থনৈতিক এবং তাদের বাণিজ্যিক সুবিধা হবে। আপনারা একটা জিনিস দেখবেন, পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সমস্ত যুদ্ধের পেছনে রয়েছে বাণিজ্য, অর্থনৈতিক স্বার্থ। আজকে আমেরিকা যে পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে তার অর্থনৈতিক স্বার্থে। আজকে বাংলাদেশ যদি মায়ানমারের সঙ্গে যুদ্ধ লেগে যায়, তাহলে মায়ানমারের কাছেও তারা অস্ত্র বিক্রি করবে, বাংলাদেশের কাছেও অস্ত্র বিক্রি করবে। এটা সম্পূর্ণ বাণিজ্যিক।
এটাই আসল কথা। বাণিজ্যিক স্বার্থে পৃথিবীতে প্রাগৈতিহাসিক যুগ থেকে যুদ্ধ হয়েছে, এখনো যে যুদ্ধগুলি হচ্ছে সবকটার পিছনে পাশ্চাত্যে রাষ্ট্রগুলোর অর্থনৈতিক স্বার্থ এবং বাণিজ্যিক সুবিধা বিরাজ করছে।